লেখক কৌশিক দাসের গোলক ধাঁধায় অনিক সোনাই। সোনাইকে ঘরে ঢুকতে দেখে অনিকের ভারী কি মুখে একটা গা জ্বালানি হাসি ফুটে উঠল, আর চোখে একবার বোনের দিকে তাকিয়ে নিয়ে প্রণামের ভঙ্গিতে মুখের সামনে ধরে থাকা হাত দুটোকে নামিয়ে তার শখের ইজি চেয়ারের হাতলে এলিয়ে দিয়ে বলল, এসো বৎস, বসো। সোনাই দরজার পাশে লম্বা সোফাটাতে ধপ করে বসে পড়ল। অনেক চুপ, তার মুখে কোনো কথা নেই। সোনাই বলল, সেই এলগিন রোডের খুনের কেসটার তো কোনো কিনারা হলো না, আমাদের হাতে এলে এতদিনে সলভ হয়ে যেত। তারপর কিছুক্ষণ দাদার মুখ পানে চেয়ে থেকে বলল, কেসটা কি বল। অনেক চোখ কুচকে চেয়ে আছে মেঝেতে, অর্থাৎ সে ভাবছে, কিন্তু বোন তো বোনই হয়, কখন কোন খবরটা দিয়ে দাদার কাজে ব্যাগরা দেওয়া যেতে পারে সেটা তার চেয়ে ভালো আর কে জানে। ও বলল, তোর জন্য মা মেয়ে দেখছে, এবার তোর ফেলুদা পর্ব শেষ হতে চলেছে, আর খুব শীঘ্রই আপনি ব্যোমকেশ পর্বে পা রাখতে চলেছেন। সোনাইয়ের কথা শুনে অনেক কিছুকাল ভ্যাবলার মতো হা করে ওর মুখের দিকে চেয়ে রইল। তারপর বলল, সর্বনাশ, কোন মেয়ে এত দুর্ভাগ্য নিয়ে জন্মালো যে তার বিয়ে আমার সাথে হবে। সোনাই একটা দায়সারা হাসি ছেড়ে বলল, মা তো উঠে পড়ে লেগেছে তোর বিয়ে দেওয়ার জন্য, বলছে এরপর বয়স পেরিয়ে গেলে আর মেয়ে পাওয়া যাবে না। অনেক বলল, হায় রে কপাল, আব্বে মাকে বোঝা, আমার সাথে কেউ টিকবে না, দুদিনে ডিভোর্স হয়ে যাবে, আমার মতো পাগলের সাথে কেউ ঘর করতেই পারবে না। তুই বোঝা, তোর ব্যাপার, আমি থোড়াই না নাক গলাতে যাব, আমার তো ভালোই হবে, একটা বৌদি জুটবে, তখন থোড়াই না তোকে পাত্তা দেব। অনেক কিছুক্ষণ ওর মুখের দিকে চেয়ে থেকে বলল, আচ্ছা বাদ দে, নতুন কেসের ব্যাপারে বলি শোন। দারুণ ব্যাপার, খুন, একটা মানুষ মারা গেল আর সেটা দারুণ ব্যাপার। এটা ভুলে যাস না সোনাই, অপরাধী আর অপরাধ না থাকলে আমাদের মতো শখের ডিটেকটিভদের প্রতিভা কোনোদিনই কারোর সামনে আসতো না। যাকগে, যেটা বলছিলাম, জায়গাটার নাম প্রতাপনগর, অট্টালিকা বাড়ি, বাড়িতে সদস্য বলতে প্রধানত দুজন, বাড়ির মালিক মহিম মুখার্জি আর বাড়ির চাকর সুরাজ। মহিম বাবু বিপত্নিক, এর আগে সুরাজের স্টোরিটা বলেনি। সুরাজ ওই গ্রামের ছেলে নয়, সে আগে একটা ছিচকে চোর ছিল। সুরাজ মহিম বাবুদের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। সুরাজ ছোট থেকেই অনাথ। মহিম বাবু ভাবেন সুরাজ পেটের দায়ে চুরি করেছিল, কিন্তু তার খাওয়া পড়ার অভাব না থাকলে সে এরকম করতো না। এই কারণেই মহিম বাবু ওকে পুলিশের হাতে না দিয়ে নিজের ঘরে রেখে দেন। তখন থেকে সুরাজ ওখানে থাকে ওনার কাজের লোক হিসেবে। এই ছিল সুরাজের স্টোরি। এছাড়াও মহিম বাবুর দুই সন্তান এখন ওখানে আছেন, বড় ভাই নীলাদ্রি মুখার্জি আর ছোট ভাই রাজেন। নীলাদ্রি বাবু বিবাহিত, তবে দুর্ভাগ্যবশত সেও বিপত্নী। তিনি সদ্য তার স্ত্রীকে হারান। একটা মেয়ে আছে ছোট, আর একজন ছিলেন এক পরিচারিকা, নাম মালিনী দাস। নীলাদ্রি বাবু ওনাকে রেখেছিলেন তার মেয়ের দেখাশোনা করানোর জন্য। নীলাদ্রি বাবু তার মেয়েকে নিয়ে থাকেন কলকাতায়, রুবিতে। আর ওর ছোট ভাই রাজেন এখনো বিয়ে থা করেননি, তিনিও কলকাতাতে থাকেন, তবে আলাদা। বাই দ্য ওয়ে, একজন সেক্রেটারিও আছে নীলাদ্রি বাবুর, নাম শান্তনু মাইতি। ঘটনা হচ্ছে যে এই সময় ছোট মেয়ের স্কুলের এক্সাম শেষ হওয়াতে নীলাদ্রি বাবুরা গেছিলেন গ্রামে ঘুরতে। সেক্রেটারি, পরিচারিকা সবাই গেছেন, আর রাজেন বাবুও। সেখানেই খুনটা হয়। কে বলল সোনাই। অনেক এবার ওর দিকে তাকালো একবার আর চোখে, তারপর ঠোঁটের কোনায় হাসি এনে বলল, আমি কিন্তু সেটা বলে দিয়েছি, এবার তুই ভেবে বল দেখি কে খুন হয়েছে। মানে, এক মিনিট, কখন বললি আমাকে যে কে খুন হয়েছে? টান টান হয়ে ও সিলিং এর দিকে চোখ বন্ধ করে বলল, আমি ক্লু দিয়েছি, এবার ভাব। তারপর ও উঠে শোবার ঘরের দিকে এগোতে এগোতে বলল, তুই বরং ভাব, আমি ততক্ষণ রেডি হই, বেরোতে হবে। ওরা এখন বালিগঞ্জ স্টেশনে, সোনারপুর লোকাল আসছে, তার জন্যই অপেক্ষা করছে ওরা। অনেক বলল, ভাবলি? সোনাই বলল, আমি অনেক ভাবলাম, প্লিজ এবার তো বল। আমি তোকে কতবার বলেছি যে একটা লোকের কথা মন দিয়ে শোনা কতটা বেনিফিট একজনের জন্য। তার কথার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব লুকিয়ে থাকে।
তার কথার মধ্যে লুকিয়ে থাকে রহস্যের চাবিকাঠি। মন দিয়ে শুনতে শেখ সোনাই। তারপর একটা হাঁপ ছেড়ে বলল, তুই কি অ্যাসিস্ট্যান্ট হলি আমার বলতো? এই শোন, আমি না থাকলে না এতদিন তুই এখানে পৌঁছতিস না। বলে মুখটা ঘুরিয়ে নিল সে, আর চোখে একবার দেখলো দাদাকে। খুন কে হয়েছে সেটা না জানা পর্যন্ত ঠিক মতো দমটাও ফেলতে পারছে না। এদিকে এর নিজে থেকেও বলবে না, এত হারামি। তাই আবার জিজ্ঞেস করে বসলো, কই বল, কে খুন হয়েছে, প্লিজ বল। অনিক বলল, আমি তোকে তখন কি বলেছিলাম মনে কর? বাড়িতে কে কে আছে? বাড়ির মালিক, চাকর। অনিক ওকে থামিয়ে বলল, ট্রেন আসছে, উঠে কথা হবে। সোনারপুর লোকাল বলেই ট্রেনটা একটু ফাঁকা, তাই দুটো বসার জায়গা অনায়াসে পেয়ে গেল ওরা। এবার অনিক বলল, ওরম আধখাজা মার্কা বর্ণনা আমি দিয়েছিলাম, নামগুলো বল। বাড়ির মালিক মহিম মুখার্জি, চাকর সুরাজ, বড় ছেলে নীলাদ্রি আর ছোট ছেলে রাজেন। দুজনে কলকাতায় আলাদা থাকেন। রাজেন বাবু অবিবাহিত, নীলাদ্রি বাবু বিপত্নিক, আর ওনার একটা মেয়েও আছে, আর একজন পরিচারিকা আছেন। আর অনিক ওকে থামিয়ে বলল, এই তো এখানেই ভুল করলি, এখানেই একজন গোয়েন্দার সাথে একজন সাধারণ মানুষের তফাৎ। আমি বলেছিলাম পরিচারিকা ছিলেন, অর্থাৎ এখন আর নেই। এই ক্লুটাই তোকে দিয়েছিলাম, ধরতে পারলি না। পরিচারিকা খুন? সেইটাই তো, এখন ওখানে না যাওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না, বলল অনিক। বড় ভাই একজন নামকরা ব্যবসাদার কলকাতার, ছোট ভাইও হচ্ছেন একজন ব্যবসাদার, বড় বাজারের দুটো শাড়ির দোকানের মালিক। সোনাই বলল, তার মানে এরা সবাই তো এখন ওখানেই আছেন? অবশ্যই, খুনের কিনারা না হওয়া পর্যন্ত নট নড়নচড়ন। ইন্সপেক্টরের হুকুম। কিন্তু সবাই মিলে ওখানে গেছিল কি করতে? আই মিন, ছোট মেয়ের এক্সাম শেষ, সেই জন্য গেছে। বাবা গেছে, পরিচারিকা সাথে গেছেন, কিন্তু ছোট ভাই আর সেক্রেটারি কি করছিল? ভালো পয়েন্ট ধরেছিস। ছোট ভাই সময় কাটাতে যেতেই পারেন, শহরের কচকচানি ছেড়ে গ্রামের শান্ত নির্মল পরিবেশ উপভোগ করতে কে না চায়। আবার আপন পৈতৃক ভিটে। পৈতৃক বলতে একটা কথা মাথায় এলো। অনিক ওর আগেই বলল, সম্পত্তির ব্যাপার। হ্যাঁ, কিন্তু তাতে পরিচারিকা কেন খুন হবে, যদি না সে কোনো গোপন তথ্য জেনে গিয়ে থাকে? সোনাই এবার বলল, খুনটা কিভাবে হয়েছে? খুন হয়েছে 2 দিন আগে। ওখানকার ইন্সপেক্টর নরেন্দ্র বর্মা কোনো উপায় না পেয়ে আমার শরণাপন্ন হয়েছেন। মৃতদেহ বাড়ির পেছনে লাগোয়া একটা বাঁশঝাড়ে ঝুলছিল। গলার ওড়নাটা এমন ভাবে আটকে ছিল যে সেটা ছাড়াতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে, আর মাথার মাঝখানটা কোনো একটা শক্ত জিনিস দিয়ে ঠুকে দেওয়া হয়েছে। এরপর ওর ফোন বের করে সেখানে একটা ছবি দেখালো সোনাইকে। একটা ঝুলন্ত অসাড় দেহ আটকে আছে একটা বাঁশঝাড়ে। ভদ্র মহিলার পরনে সাদা সালোয়ার কামিজ, ওড়নাটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে গলাতে, আর তারপর ঝুলিয়ে দিয়েছে ওই বাঁশঝাড়ে। ঘাড় একদিকে হেলে আছে, আর মাথাটা কোনো একটা ধাতব জিনিসের সাথে ধাক্কায় কেটে গেছে, কিন্তু রক্তের ছাপ সেখানে নেই। অনিক বলল, প্রথমে ভদ্রমহিলাকে খুঁজে না পাওয়া যাওয়ায় সবাই এদিক ওদিক খোঁজ শুরু করে। তারপর রাত 10টা নাগাদ নীলাদ্রি বাবু দেহ আবিষ্কার করে। প্রথমে ওনার ভাই ছাদ থেকে দেহটাকে ঝুলে থাকতে দেখে, তারপর নিচে গিয়ে দেখে এই অবস্থা। সোনারপুর স্টেশনে নেমে ওদের দেখা হলো ইন্সপেক্টর বর্মার সাথে। মাঝারি উচ্চতার ডিম্বাকৃতি চেহারা, ফিটফাট চেহারা, নাকের নিচে একটা মোটা গোঁফ, মাথার চুলগুলো ছোট করে কাটা। ওনার জিপে চড়েই ওরা এগোলো প্রতাপনগরের দিকে। অনিক বলল, আমাকে এই কাজে নিয়োগ করছেন, এতে কেউ আপত্তি জানিয়েছিল ওই বাড়ির? না, সেরম ভাবে কারোর কোনো তাপ উত্তাপ দেখিনি, তবে নীলাদ্রি বাবু বলেছিলেন আপনাদের ডাকার কোনো দরকার নেই। আপনি কাউকে সন্দেহ করছেন? না, সেরম তো কোনো ক্লুই পাচ্ছি না। এখন এমতো অবস্থায় আপনিই ভরসা। আপনার কি মনে হচ্ছে? দেখুন, যা মনে হচ্ছে, খুনি ভীষণই শক্তিশালী লম্বা চওড়া চেহারার, না হলে অত উঁচুতে একটা গোটা শরীর ওরম ভাবে ঝুলিয়ে দেওয়া সম্ভব না। তাছাড়া ওনার ফোনটাও ফরেন্সিক টেস্টে পাঠানো হয়েছে, যদিও কোনো রেজাল্ট মেলেনি এখনো। পোস্টমর্টেম রিপোর্ট আজই পেয়ে যাওয়ার কথা, পেলে আপনাকে জানিয়ে দেব।
প্রায় 40 মিনিট পরে গাড়ি গিয়ে থামলো একটা দোতলা বাড়ির সামনে। বাড়ির সামনে নানা রকম নকশা করা, তবে বাড়িটা যে পুরনো তা তার রং ফেড হয়ে যাওয়া দেখেই স্পষ্ট। ওরা তিনজন চলে গেল বাড়ির ভেতরে। সদর দরজা খোলা ছিল। এক মাঝবয়সী ভদ্রলোক বেরিয়ে এলেন ওদের ঢুকতে দেখে। পরনে একটা হাফ হাতা গেঞ্জি আর ফুল প্যান্ট, সুদর্শন চেহারা, চোখে একটা রিমলেস চশমা, দাড়ি গোঁফ কামানো। ইন্সপেক্টর বর্মা ওদের দেখিয়ে বললেন, ইনি হলেন ডিটেকটিভ অনিক দত্ত, আর ওনার বোন সোনাই, ওনার অ্যাসিস্ট্যান্ট। ভদ্রলোক নমস্কার জানিয়ে বললেন, আমি নীলাদ্রি মুখার্জি, আসুন ভেতরে আসুন। ইন্সপেক্টর বর্মা ওনার কিছু দরকারি কাজ আছে বলে সেখান থেকে চলে গেছেন। অনেকরা গেল ভেতরে। সদর দরজা দিয়ে ঢুকে একটা ছোটখাটো চতুষ্কোণ উঠোন, সেটাকে ঘিরে রয়েছে চারদিকে লম্বা বারান্দা। মেঝেটা শ্বেত পাথরে বাঁধানো, বারান্দাটা গ্রিল ঘেরা। অনেক একবার এদিক ওদিক দেখে নিয়ে বলল, কে কোথায় থাকে একটু বলুন তো। নীলাদ্রি বাবু বললেন, এমনি সময় তো বাবা আর সুরাজ থাকে। বাবা দোতলায় একটা ঘরে থাকেন, সুরাজ নিচের ওই কোণার ঘরে, আর এখন আমি আছি বাবার ঘরের পাশের ঘরটাতে, আর আমার মেয়ে মালিনী দেবীর সাথে থাকতো আমার পাশের ঘরে। অনিক বলল, আপনার মেয়ে আপনার সাথে থাকতো না? না, তবে এখন আমার সাথেই থাকছে। আপনার কলকাতার বাড়িতেও কি? আগে মা মারা যাবার পর উনি তো ওকে মানুষ করছেন, তাই আর কি ওনার সাথেই থাকে বেশিরভাগ সময়টা। আর আমি তো নিজের কাজের জন্য বেশি সময়ও দিতে পারি না মেয়েকে। মালিনী দেবী বিয়ে করেননি? না। আচ্ছা, তারপর বলুন। সেক্রেটারি শান্তনু মাইতি আছেন নিচের ঘরে। আর কে রে দাদা? ওদের সামনে এসে দাঁড়িয়েছে এক বছর 25-এর ভদ্রলোক। বলতে গেলে অনেকটা অনিকের বয়সী, গালে চাপ দাড়ি, নায়কোচিত চেহারা, মাঝারি উচ্চতার একটু কম হাইট, পরনে একটা লাল রঙের হাফ হাতা টি শার্ট আর 3/4 প্যান্ট। নমস্কার, আমি অনিক দত্ত, আর এ আমার বোন কাম অ্যাসিস্ট্যান্ট। আপনি নিশ্চয়ই ওনার ভাই রাজেন, বলল অনিক। আগে হ্যাঁ, নমস্কার। আপনি কোথায় থাকেন? দোতলায়। ওরা দোতলায় উঠে গেল। দোতলাটাও একই রকম, চারপাশে গ্রিল ঘেরা বারান্দা আর শ্বেত পাথরের মেঝে। অনিক বলল, আপনারা কবে এলেন এখানে? তা প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। এই রবিবার যাওয়ার কথা ছিল, কিন্তু আটকে গেলাম এরম একটা বিশ্রী ঘটনার জন্য, বললেন নীলাদ্রি বাবু। আর আপনি রাজেন বাবু? আমি এসেছি তার আগে, ভাবলাম শহরের একঘেয়েমি থেকে বরং একটু বাইরে গিয়ে কাটিয়ে আসি, বললেন রাজেন বাবু। তাই নাকি? তা কতদিন আগে? আগে বলতে বেশি দিন আগে নয়, ওই 3-4 দিন আগে। আচ্ছা। নীলাদ্রি বাবু প্রথমেই ওদের নিয়ে গেছেন বাবার ঘরে। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে লম্বা করিডোর, আর তার পাশে মহিম বাবুর ঘর। মহিম বাবু একটা বই নিয়ে বসেছিলেন জানলার দিকে মুখ করে। ঘরের মাঝখানে একটা পালঙ্ক, দেওয়ালের একপাশে বই ভর্তি 4টে তাক। বাংলা সাহিত্যের মেলা বসেছে সেই তাকগুলোতে, আর সেরম বিশেষ কোনো আসবাবপত্র নেই ঘরে। নীলাদ্রি বাবু ডাকতে উনি বইটা বন্ধ করে ওদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। নীলাদ্রি বাবু পরিচয় করিয়ে দিলেন ওদের সাথে। মহিম বাবু বললেন, হ্যাঁ, ইন্সপেক্টর বলেছিলেন আপনাদের কথা। পুলিশ তো কিছু বুঝে উঠতে পারলো না। দেখুন, আপনি যদি কিছু করতে পারেন। আমি আপনাকে বেশি বিরক্ত করব না, সামান্য কয়েকটা প্রশ্ন করেই চলে যাব। করুন, বিষণ্ণ গলায় বললেন উনি। সেদিন সন্ধ্যায় আপনি কি করছিলেন? সন্ধেবেলায় আমি টিভিতে খবর শুনি, তো সেদিনও তাই করছিলাম। খবরটা শোনাটা নেশার মতন। কটা থেকে কটা পর্যন্ত খবর শোনেন? সন্ধে 7টা থেকে বসি, তারপর চলে রাত 10টা পর্যন্ত। খবর দেখার আগে কি করেন? এই বই পড়ি, আবার কখনো কখনো বাইরে একটু বেরিয়েও আসি। আর এখন তো অর্ধেক সময় আমার নাতনি রিনির সাথেই কেটে যায়। রিনির বয়স কত? মহিম বাবু একটু জিজ্ঞাসু দৃষ্টিতে নীলাদ্রি বাবুর দিকে তাকাতে উনি বললেন, 7 বছর 9 মাস। সেদিন রাতেও আপনার সাথে ছিল? হ্যাঁ ছিল তো, আমার কোলে বসে ফোন ঘাঁটছিল, গেম খেলছিল মনে হয়। আচ্ছা, ধন্যবাদ। ওরা এবার বেরিয়ে এলো ঘর থেকে। অনিক নীলাদ্রি বাবুর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় ছিলেন ওই সময়? আমি আমার ঘরে ছিলাম, একটু কাজ করছিলাম। আপনার কিসের ব্যবসা? ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস। ওই কাজেই সেদিন ল্যাপটপ নিয়ে বসেছিলাম। তারপর কখন খোঁজাখুঁজি শুরু হয় মালিনী দেবীকে।
ওই আমার মেয়েই খুঁজছিল। অনেকক্ষণ যাবৎ দেখা না পেয়ে আমরা এদিক ওদিক দেখা শুরু করি। তারপর এই কাণ্ড। ওরা গিয়ে ঢুকলো একটা ঘরে। এই ঘরে রিনিকে নিয়ে থাকতেন মালিনী দেবী। ছোট ভাই রাজেন একটু আসছি বলে ফোনে কার সাথে কথা বলতে বলতে নিজের ঘরের দিকে এগোলেন। ওরা গিয়ে ঢুকলো মালিনী দেবী আর রিনির ঘরে। ছোট্ট রিনি বিষণ্ণ মুখে বাইরে জানলা দিয়ে চেয়েছিল। দরজায় পায়ের আওয়াজ পেয়ে এসে ঘুরে তাকালো। অচেনা লোকজন দেখে ডাগর ডাগর চোখে একবার বাবার দিকে তাকালো। অনেক ঘরটা একবার এদিক ওদিক দেখে রিনির কাছে গিয়ে বলল, তোমার নাম কি? সে বাবার দিকে একবার চাইলো। কি জিজ্ঞাসা করছে বলো? বললেন, নীলাদ্রি বাবু। প্রজ্ঞা মুখার্জি, বলল ছোট্ট রিনি। এমন সময় হঠাৎ নীলাদ্রি বাবু আরে বলে বিছানার পাশের গোল টেবিলটাতে রাখা একটা খয়েরি মলাটের বড় ডায়েরি তুলে নিলেন। তারপর বললেন, এটা এখানে এলো কি করে? ওটা তো আজ বাড়ির পাশের জঙ্গল থেকে কুড়িয়ে পেলাম আমি, বলল রিনি। তুমি আবার ওখানে গেছিলে? নীলাদ্রি বাবুর স্বর তীক্ষ্ণ। তোমাকে না কতবার বারণ করেছি যে ওখানে যাবে না, সাবক্ষোভ থাকবে। এই বলে উনি ডায়েরিটা নিয়ে বেরিয়ে গেলেন। বলাই বাহুল্য, ডায়েরিটা ওখানে দেখে বেশ রেগে গেছে নীলাদ্রি বাবু। অনেক আরেকটু ঘরটা দেখলো, বিছানার চাদর তুলে এদিক ওদিক কিছু খুঁজলো। সোনাই বলল, কিছু খুঁজছিস? অনেক আপন মনে কি ভাবতে ভাবতে শুধু বলল, তারপর দেওয়ালের একটা ঝুলন্ত তাকে রাখা একটা পার্স হাতে নিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে দেখে ওটা খুললো। কিছু টাকা ছাড়া আর কিছুই ছিল না। অনেক ব্যাগটা ভালো করে ঘেটে দেখলো। তারপর কিছু না পেয়ে ওটা রেখে বাইরে বেরিয়ে এলো। দেখলো অদূরে দাঁড়িয়ে নীলাদ্রিবাবু একটা ছোকরা মতন ছেলেকে কি একটা বলছে ফিস ফিস করে। নীলাদ্রিবাবুর হাতে এখনো সেই ডায়েরিটা। ওদের দেখে দুজনে যেন ছিটকে গেল। নীলাদ্রিবাবু বললেন, এ হচ্ছে সুরাজ। কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। অনেক একবার সুরাজকে আপাদমস্তক দেখে নিয়ে নীলাদ্রিবাবুকে বললেন, আপনি একবার আপনার সেক্রেটারিকে ডেকে দেবেন প্লিজ। উনি হ্যাঁ অবশ্যই বলে চলে গেলেন। উনি যেতেই অনেক একবার কোমরে হাত ধরে দাঁড়িয়ে সুরাজকে দেখে নিল। মাঝারি হাইটের ছোকরা, মাথায় ঝাঁকড়া চুল। তারপর ওর কাঁধে হাত রেখে বলল, সুরাজ, তুমি তো এ বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ো, তাই তো? হ্যাঁ, ঢোক গিলে বলল সে। তারপর থেকে তোমাকে মহিমবাবু এ বাড়ির একজন করেই রেখে দিয়েছেন? হ্যাঁ, আবার ঢোক গিলে বলল সুরাজ। অনেক ওকে নিয়ে ছাদের দিকে হাঁটতে হাঁটতে গেল। বলল, আরে ভয় পাচ্ছ নাকি? না না, ভয় পেও না, আমি সাধারণ একটা মানুষ, পুলিশের লোক নই। না না, ভয় পাচ্ছি না। আচ্ছা বেশ। ওরা ছাদে গিয়ে উঠল। অনেক বলল, তুমি সেদিন রাতে কোথায় ছিলে? আমি তো সাইকেলে হাওয়া দিতে গেছিলাম। বাড়ির গ্যারেজে একটা সাইকেল আছে, ওটাতে। কোন চাকায় হাওয়া দিলে? পেছনেরটায়। সাইকেল নিয়ে কোথায় যাও? বাজার করতে গেলে তো সাইকেল নিয়ে যাই, আর পাড়ার ছেলেরা মাঝে মধ্যে নেয় টুকটাক কাজে। কাছে পিঠে কোথাও যাওয়ার হলে নিয়ে যায়। বেশ বেশ। আচ্ছা সুরাজ, তুমি কিছু লুকোচ্ছ না তো? অনেকের প্রশ্নে চমকে উঠল। হুড়মুড়িয়ে বলল, কই না তো, সত্যি বলছি, কিচ্ছু মিথ্যা বলিনি, বিশ্বাস করুন। আচ্ছা বেশ, ভালো ভালো, অত উত্তেজিত হইও না। আসুন শান্তনুবাবু। শান্তনুবাবু ছাদের দরজার কাছে দাঁড়িয়েছিলেন। অনেকে ডাকে এগিয়ে এলেন ওর দিকে। সুরাজ যেতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, ও একটা কথা, আমি না এই 2-3 দিন যাবৎ একটা অচেনা লোককে আমাদের বাড়ির চারদিকে ঘোরাফেরা করতে দেখছি। পরশুদিন সকালেই দেখছিলাম বাড়ির পেছন দিকটায়। মুখে চাপদাড়ি, চোখে চশমা ছিল, মাথায় গোল টুপি, গলাতে ক্যামেরাও দেখেছিলাম। অনেকের কপালে 3টে ভাঁজ পড়ে তৎক্ষণাৎ মিলিয়ে গেল। বাড়তি কিছু বলল না ও আর। বাড়ির পেছন দিকটা জঙ্গলই বলা চলে। 2 পা এগিয়ে গেলে একটা পুকুর। অনেক কিছুক্ষণ ওইদিকে ভ্রু কুচকে দাঁড়িয়ে রইল। তারপর ছাদ থেকে নিচের দিকে দেখতে দেখতে বলল, এইখানে পড়েছিল বডিটা? শান্তনুবাবু বললেন, হ্যাঁ, এই নিচের বাঁশঝাড়ে ঝুলছিল। ভদ্রলোকের গলা বেশ ভারী, কি বয়সের দিক থেকে নীলাদ্রিবাবুর চেয়েও বড়। অনেক কিছু একটা জিজ্ঞেস করতে যাবে তার আগেই ভদ্রলোক বলে বসলেন, আপনি যা প্রশ্ন করবেন তার সবকিছুর উত্তর আমি নাও দিতে পারি। আপনি যা জানেন তা বলার ইচ্ছে হলে বলবেন, না হলে বলবেন না।
সত্যিটা খুঁজে নেওয়া আমার কাজ। উনি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, তাহলে আর জিজ্ঞেস করে লাভ কি? তারপর অনিককে একটা অফার করলেন সিগারেট। অনিক নাকচ করে বলল, সত্যি মিথ্যে যাচাই করা। আমি জানি অনেক কিছুই মিস্টার দত্ত, কিন্তু সব নাও বলতে পারি। যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন নিচের তলায় বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। ও, তার মানে আপনি জানেন খুন কখন হয়? অনিকের এই প্রশ্নে ছিটকে গেলেন শান্তনুবাবু। অনেক একবার ওনার দিকে আর চোখে চেয়ে বলল, এবার বুঝলেন কেন প্রশ্ন করি? যাকগে, বাদ দিন। আপনি তার মানে সন্ধেবেলা বারান্দায় ছিলেন, তাই তো? আজ্ঞে হ্যাঁ, বললেন শান্তনুবাবু। ওনার ওভার স্মার্টনেস ভাবটা কেটে গেছে এখন। মালিনী দেবীকে বেরোতে দেখেছিলেন? না, তবে সুরাজকে দেখেছিলাম সাইকেলের পাম্পার নিয়ে বেরোতে। আচ্ছা, আপনি হঠাৎ এখানে কি মনে করে? মানে এটা তো আপনার চেনা পরিচিত জায়গা নয়। আপনি ছুটি নিয়ে নিজের বাড়িতে গেলেন না কেন? আমি 7 বছর বয়স থেকে অনাথ। আমাকে কয়েকজন দার্জিলিংয়ে একটা খাত থেকে কুড়িয়ে পায়। আমি বেহুশ ছিলাম। তারপর আমার পূর্ব জীবনের ঘটনা কিচ্ছু মনে পড়েনি, শুধু কয়েকটা মুখ ভেসে উঠত মাঝে মাঝে। আমি একটা আশ্রমে বড় হই, তারপর কলকাতায় কাজের আশায় আসি, তারপর এখানে সেক্রেটারির কাজ পাই। অনেক বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, আপনি কবে থেকে আছেন নীলাদ্রিবাবুর সেক্রেটারি হিসেবে? 2 বছর। এখানেই প্রথম এলেন? হ্যাঁ। সেক্রেটারি হিসেবে কাজ কি আপনার? নীলাদ্রিবাবু দুটো অকশানের মালিক, ওখানেই কাজ করি। সব জিনিসের রেকর্ড, কোনটা কত দামে বিক্রি হলো, নতুন কোনো জিনিস এলো কিনা, তার খরচা কত, সবকিছুই হিসাব রাখি। এতক্ষণ ওদের দুজনের কথোপকথন শুনছিলেন রাজেন বাবুও। এবার অনেক ওনার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, আপনি ওই সময় কি করছিলেন? আমি তো গান শুনছিলাম। গানাতে কানে হেডফোন ছিল, তাই কোনো শব্দই পাইনি, বললেন রাজেন বাবু। শব্দ পাননি? ভ্রু কুঁচকে কথাটা দুবার নিজের মনে আওড়ে নিল অনিক। তারপর আর কিছু খুঁটিনাটি প্রশ্ন করে সে গেল বাড়ির পেছন দিকটায়। বাড়ির পাশে একটা ছোট্ট গ্যারেজ, বিভিন্ন খুঁটিনাটি হাবিজাবি জিনিস আছে সেখানে। একটা মই, ছোট বড় কয়েকটা ঝুড়ি, ভাঙাচোরা কিছু বাতিল জিনিসপত্র। আর এক পাশে রয়েছে একটা সাইকেল। সোনাই সাইকেলটা দেখা মাত্র একবার সাইকেলের পেছনের চাকাটা দেখে নিল, হাওয়া আছে কি নেই। তবে দূর থেকে সেরম ভাবে কিছু বোঝা গেল না। ওদের সাথে এখন নীলাদ্রি বাবু আর সুরাজ আছে। অনেক জায়গাটা খুব ভালো করে দেখলো। বাঁশঝাড়টা চারিদিকে একবার ঘুরে দেখলো। পা দিয়ে বাঁশঝাড়ের সামনে পড়ে থাকা শুকনো পাতাগুলো সরিয়ে সরিয়ে দেখলো। একবার উপর দিকে তাকিয়ে দেখলো রাজেন বাবু ছাদে দাঁড়িয়ে দেখছে ওর কার্যকলাপ। ওই জায়গাটার চারপাশে ঘুরে ঘুরে দেখলো, কিন্তু কোনো কিছুতেই লাভ হলো না। যে বাঁশের খোঁচাতে নিথর দেহটা ঝুলছিল, সেটার সামনে এসে কিছুক্ষণ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো। কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বলল, মাথা ফাটিয়ে বডিটা ঝুলিয়ে গেল কেন? শুধু গলায় ফাঁস দিলেই তো কাজ হয়ে যেত। বাড়ি ফেরার পথে ঘটলো আরেকটা ঘটনা। মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে ওরা যখন মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে থানার দিকে এগোচ্ছে, তখন পথে একটা ফটোগ্রাফারকে দেখে অনেক থমকে দাঁড়ালো। গালে খয়েরি রঙের চাপদাড়ি, মাথায় টুপি, চোখে চশমা, গলায় ঝুলন্ত ডিএসএলআর দিয়ে লোকটা একটা তালগাছ শাড়ির ফটো তুলছিল। রাস্তার উল্টো দিকে একটা পান বিড়ির দোকান ছিল। সেখান থেকে অনেক একটা গোল্ড ফ্লেক কিনে শটান চলে গেল ভদ্রলোকের কাছে। তারপর সিগারেটটা মুখে নিয়ে এমন ভান করলো যেন নিজেই একটা সিগারেট ভর্তি প্যাকেট থেকে সিগারেট বের করতে গিয়ে দেখে দেশলাই নেই। ভদ্রলোককে ইশারায় বোঝালো লাইটারের জন্য। উনি একটু হেসে ও ইয়েস বলে পকেট থেকে একটা লাইটার বের করে দিলেন। অনেক সিগারেট ধরিয়ে বলল, কি টেরিবল ব্যাপার। ভদ্রলোক ভ্রু কুঁচকে তাকালেন। অনেক সিগারেটে একটা টান মেরে বলল, শোনেননি? আমাকে একজন বললেন এদিকে নাকি একটা খুন হয়েছে, গলায় ওড়না পেঁচিয়ে বাঁশঝাড়ে ঝুলিয়ে দিয়েছে নাকি। ভদ্রলোক বললেন, ও, আমি জানতাম না। অনেক বলল, আমাকে একজন বললেন, তা আপনি কি এখানে ফটোগ্রাফি করতে এসেছেন? তাই তো মনে হচ্ছে। অনেকের উপস্থিতিতে উনি যে অস্বস্তি বোধ করছেন তা তার আচরণেই বোঝা গেল। আচ্ছা আসি বলে অনেক এবার এগিয়ে গেল, সাথে সোনাইও। কিছুটাই এগিয়ে গিয়ে অনেক বলল, মনে হয় এ ব্যাপারটা জানে, না জানার ভান করছে। সোনাই বলল, ওসব ছাড়, তুই সিগারেট খাওয়া কবে থেকে ধরলি আগে বল।
সোনাইয়ের আচমকা প্রশ্নে অনেক থতমত খেয়ে হাত পোড়া সিগারেটটা ফেলে বলল, ধর মাথা মোটা, এটা জাস্ট অভিনয়। আরে তুই কি ভাবছিস আমাকে শেখাচ্ছিস? মাকে বলে দেবো, দাঁড়া। আরে আমি ইনহেল করিনি, ধোঁয়াটা জাস্ট মুখে ঢুকিয়েই ছেড়ে দিয়েছি। ওটাকে সিগারেট খাওয়া বলে না। আর তুই এইসব বাজে প্রসঙ্গ ছেড়ে কাজের কথায় আয়। এবার তো আমি তোকে ব্ল্যাকমেল করার ভালো জিনিস পেয়েছি। সোনাইয়ে টিটকেরি। অনিক ওর কথায় পাত্তা না দিয়ে বলল, বাড়ির লোকগুলোর কথাবার্তা শুনে কি মনে হচ্ছে? সোনাই একটু ভেবে বলল, আমার তো মনে হয় বড় ভাই নীলাদ্রি আর সুরাজ মিলে কিছু গড়বড় করেছে, আর তার সমাধান ওই ডায়েরিতে আছে। কিন্তু মোটিভটা কি? সোনাই হুট করে বলে উঠল, ভালো কথা। একটা জিনিস লক্ষ্য করলি, সেক্রেটারি শান্তনুবাবুর ডান হাতে 4টে আঙুল, করে আঙুলটা নেই। ওরে বাবা, তুই না বললে তো জানতামই না। অনিকের এই ব্যঙ্গ করার স্বভাবটা ওর একদম পছন্দের নয়। বলল, দাঁড়া, তোর হচ্ছে। মাকে বলে দেব তুই সিগারেট বিড়ি এইসবের নেশা করছিস। তারপর কি একটা ভেবে বলল, ভালো কথা। তুই মালিনী দেবীর ঘরে কি খুঁজছিলিস রে তখন? দেখ, মালিনী দেবী তো এমনি এমনি অত রাতে বাড়ির পেছন দিকে যাবেন না। নিশ্চয়ই তাকে কেউ চিঠি দিয়ে ডেকেছে। আমি ওই চিঠিটাই খুঁজছিলাম, কিন্তু আমিও বোকার মতো খুঁজছিলাম। তাই যদি হতো তাহলে সে চিঠি এতক্ষণে সরিয়ে ফেলা হয়েছে। বিশেষ করে যদি এতে বাড়ির লোকের হাত থেকে থাকে তো। ফোনে মেসেজও তো করতে পারে, তাহলে সে তো ধরাই পড়বে। কিন্তু সে রিপোর্ট তো এখনো হাতে এসে পৌঁছায়নি। ওরা থানায় পৌঁছে জানলো যে পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। ইন্সপেক্টর বর্মার সাথে কথা বলে জানা গেল যে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী খুনটা শ্বাসরোধ করেই হয়েছে। মাথায় আঘাতটা সম্ভবত হঠাৎ করে হাতাহাতিতে হয়, আর খুন হয় রাত 8টা নাগাদ। কিন্তু ফোনের হিস্ট্রি এখনো আসেনি ওদের কাছে। এসব কিন্তু আমার ভালো লাগছে না, রাগান্বিত স্বরে বলে উঠলেন অনিকের মা। বিয়ে করবে না মানে? দেখ বাবু, তোকে আজ পর্যন্ত কোনো কিছুতে বাধা দিইনি, তাই বলে এই নয় যে তুই যা ইচ্ছা তাই করবি। সোনাইয়ের কাছে ছেলের বিয়ের ব্যাপারে আপত্তি শুনেই পরদিন সকাল সকাল মা বাবা এসে হাজির অনিকের বাড়িতে। বাবা ঠান্ডা মাথায় ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু একগুঁয়ে ছেলেকে মানতে মা ধমক দিয়েই বসলেন। এদিকে সোনাই অনিকের ইজি চেয়ারে গা এলিয়ে পুরো ব্যাপারটার মজা নিচ্ছে। অনিক এদিকে ঘরের মাঝখানটাতে ঘুরপাক খেতে খেতে বিড়বিড় করে চলেছে আপন মনে, মালিনী দেবীর কেন ওই সময় বাড়ির পেছন দিকে গেলেন? ওর পেছন পেছনে কি সুরাজ গেছিল? তাই বা কি করে হবে? শান্তনুবাবু কি সব কথা সত্যি বলছেন? রাজেন বাবুই বা কোন শব্দের কথা বলছেন? ওনার মনে হলো কেন যে কোনো শব্দ হতে পারে? ওই ডায়েরিতে কি থাকতে পারে? অনিকের সাজানো প্রশ্নের গুটিগুলো এক ঝটকায় ছিটকে গেল মায়ের ধমকানিতে। অনিক তারপর নিজের মাথার চুলগুলো দুহাত দিয়ে জোরে জোরে ঝাঁকিয়ে বলল, উফ মা, বোঝার চেষ্টা করো। আমি যেসব কাজ করি সেসব কোনো সাংসারিক মানুষ করে না। তো এই কাজ ছেড়ে দে। কি সুন্দর তো করছিলিস একটা আইটি সেক্টরে জব। মাথায় কি ভূত চাপলো? অত ভালো কাজ ছেড়েই খুন খারাপের মধ্যে নিজেকে নিয়ে এসে ফেললি। অনেক হয়েছে এসব, এখন আর বেশি পেছন পাকামো করবি না। অনেক কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ বসে পড়ল মেঝেতে। তারপর একবার সোনাইয়ের দিকে চেয়ে বলল, ওই ওঠ, আমার চেয়ার ছাড়। বলে এক টানে ওকে চেয়ার থেকে ছিটকে সরিয়ে দিল। বাবা ধমকের সুরে বললেন, আরে পাগল হয়ে গেছিস নাকি? লাগবে তোর? কিছু বলছি না বলে বাড়াবাড়ি করিস না, নিজেকে বেশি বড় কিছু ভেবে নিও না অনিক। ও মুখ ভার করে কিছুক্ষণ বসে থেকে বলল, আচ্ছা আমি ভেবে দেখব, তোমরা এখন যাও। আগে হ্যাঁ বল, নইলে আমরা যাব না, বললেন মা। আরে বাবা বললাম তো পরে বলবো, আমি একটা কাজে আছি মা, প্লিজ একটু বোঝো। অনিকের ফোনটা ভাইব্রেট করে উঠল। কাল থানায় ঢোকার আগে ফোনটা সাইলেন্ট করেছিল, এখনো ওই অবস্থাতে রয়ে গেছে। ফোনটা ধরে একবার তাই নাকি, আচ্ছা বেশ, এইসব বলে ফোন রেখে দিল। কেমন একটা ঘুম মেরে গেল। মুখ ফসকে একবার বেরিয়ে এলো, এটা কি করে সম্ভব? সোনাই বলল, কার ফোন? কি অসম্ভব? অনেক একবার না সূচক মাথা নেড়ে উঠে গেল নিজের ঘরে। মা এদিকে ওকে ধরেছেন, অনেক বাড়াবাড়ি করবি না, এত ভালো মেয়ে কিন্তু আজকাল পাওয়া যাবে না। মা কাজে যেতে হবে, এখন ছাড়ো, আমি পরে বলবো। গেঞ্জি ছেড়ে জামা পরতে পরতে বলল অনিক। কার ফোন ছিল? সোনাইয়ের ফের প্রশ্ন। মা বাবাকে এসে বললেন, আমি বলেছিলাম ছেলেকে এত আশকারা দিও না, ও এতটাও বড় হয়ে যায়নি যে সব সিদ্ধান্ত নিজে নিতে পারবে। বাবা অনিকে ডেকে বললেন, বাবারে
তোর কাউকে পছন্দ কি? তাহলে বল, আমরা না করব না। না, তা নয়, উনি এখন গোয়েন্দা হয়েছেন তো। বোধহয় কেউ ভূত ঢুকিয়েছে মাথায় যে গোয়েন্দারা বিয়ে করে না, সেই জন্য। তুমি বুঝতে পারছো না? আর কি, ছেলে বড় হয়েছে। তোমরা যা পারো করো। অনিকরা এখন প্রতাপনগরের উদ্দেশ্যে। ফোন এসেছিল ইন্সপেক্টর বর্মার কাছ থেকে, সেক্রেটারি খুন হয়েছেন, খুনিও ধরা পড়েছে। আর সেটা সেই বাড়ির চাকর সুরাজ। সুরাজের জামার পকেটের অংশ সেক্রেটারি শান্তনুবাবুর হাতে আটকে ছিল। ধস্তাধস্তির সময় ছিঁড়ে গেছে, যদিও সুরাজ এখনো কোনো কিছুই স্বীকার করেননি। অনিক থানায় পৌঁছে দেখা করলো ইন্সপেক্টর বর্মার সাথে। উনি অনিককে দেখে একটু অবাক হলেন, বললেন, আরে আসুন মিস্টার দত্ত। অনেক ঘটনাটা জানতে চাইল। উনি যা বললেন তা হলো এই যে, রোজ দিনকার মতো আজ সকালেও সুরাজ চা বানিয়ে সবাইকে ডাকছিল। সেক্রেটারি শান্তনুবাবুর ঘরে গিয়ে দেখে শান্তনুবাবুর নিথর দেহ পড়ে আছে বিছানায়, মুখের ওপর একটা বালিশ চাপা দেওয়া। তৎক্ষণাৎ বাড়ির লোক ওনাকে ডাকেন। উনি এসে শান্তনুবাবুর মুঠোতে একটা জামার টুকরো পায়, যেটা সুরাজেরই জামার একটা পকেটের অংশ। সেই জামাটাও এখন পুলিশের জিম্মায়। সেদিনও সুরাজই মালিনী দেবীকে খুনটা করেছিল, সাইকেলে হাওয়া দিতে যাবার নাম করে। এখন খুঁজে বের করা দরকার মোটিভ, যেটা উনি খুব সহজেই করতে পারবেন। যদিও সুরাজ এখনো কিছু স্বীকার করেনি। তার একটাই কথা যে তাকে ফাঁসানো হয়েছে। সব শোনার পর কি একটা ভেবে অনেক বলল, ওটা এখন কোথায়? জেলেই রেখেছি। না না, সুরাজ না, জামার টুকরোটা। অনেক মাথায় চিন্তার ছাপ, তার দৃষ্টি নিচের দিকে, কপালে ভাঁজ। সোনাই এই রূপ খুব ভালো করে চেনে। ইন্সপেক্টর বর্মা একজন লোককে দিয়ে একটা সবুজ রঙের কাপড়ের টুকরো এনে দিল। অনেক খুব ভালো করে ওটা দেখলো। সোনাইও ভালো করে দেখার চেষ্টা করলো। সুরাজকে ছেড়ে দিন ইন্সপেক্টর, খুন সে করেনি। অনেকের কথায় চমকে উঠলেন ইন্সপেক্টর বর্মা। অনেক একবার সোনাইয়ের দিকে ঘুরে বলল, কিছু বুঝছিস? সোনাই মাথা নাড়িয়ে বোঝালো না। অনেক বলল, দেখুন ইন্সপেক্টর, জামার অংশটা খুব সাবধানে কাঁচি দিয়ে কাটা, চারপাশে সুতোগুলো একদম সমান আছে। কোনো কাপড় ধস্তাধস্তির ফলে খামচি মেরে ছিঁড়ে নিলে এরম ভাবে সমান অবস্থায় সুতোগুলো কখনো থাকবে না। তার মানে কেস অন? ইন্সপেক্টরের মুখ হা। অবভিয়াসলি সুরাজকে ফাঁসানো হয়েছে। আমার প্রথমেই মনে হয়েছিল, কারণ সুরাজের নিজের পক্ষে এই খুন করা সম্ভব ছিল না, কারণ সে রোগা পটকা ছেলে। ওরম ভাবে একটা বডি ঝুলিয়ে দেবার ক্ষমতা ওর নেই। তাছাড়া গুন্ডা ভাড়া করার মতো টাকাই বা কই তার কাছে। আর সেসবের জন্য যে সাহস চাই, সেটা ওর মধ্যে নেই। এ আমি কাল ওর সাথে কথা বলেই বুঝেছিলাম। অনেকের চোয়াল শক্ত হয়ে এলো। ও বলল, না শুনুন, খুনি জানে সুরাজ জেলে, ও এখন সেফ। আপনি সুরাজকে কিছুদিন আপনার জিম্মায় রাখুন। খুনিকে কোনো সুযোগ দেওয়া চলবে না। সব সলভ হলে সুরাজকে বাড়ি পাঠানো হবে। সোনাই বলল, কিন্তু যেদিন মালিনী দেবী খুন হলেন, ওই দিন কিন্তু সুরাজই একমাত্র বাড়ির বাইরে ছিল, আর সবাই তখন বাড়ির ভেতরে। অনেক চুপ, ও কিছু ভাবছে। এরপর ওরা দুজন রওনা দিল মহিমবাবুদের বাড়ির দিকে। ওরা কেউই সুরাজ যে আসল খুনি নয় সেটা কাউকে বলল না। সুরাজ খুনি ভেবে মহিমবাবু খুবই ভেঙে পড়েছেন। কিছুতেই সেটা মানতে পারছেন না। যেহেতু বাড়িতে এখন কোনো কাজের লোক নেই, তাই অনেকদের জন্য চায়ের ব্যবস্থা নীলাদ্রিবাবু নিজেই করলেন। অনেক একবার রিনির ঘরে গেল। রিনি তখন মোবাইল নিয়ে খুটুর খুটুর করছে, সম্ভবত বাবার ফোন। অনেক ঘরে ঢুকতে মুখ তুলে চাইল। অনেক সোনাইকে ইশারায় বোঝালো দরজার কাছে দাঁড়াতে, কেউ এলে যাতে খবর করতে পারে। তারপর ও রিনির পাশে বসে বলল, আচ্ছা রিনি, একটা কথা আমায় বলো তো। রিনি চেয়ে রইল ওর দিকে। তুমি ওই ডায়েরিটা কোথায় পেয়েছিলে? রিনি একটু ভেবে বলল, ও ওই মোটা ব্রাউন কালারের? হ্যাঁ, যেটা সেদিন তোমার বাবা নিজের কাছে নিয়ে নিল। ওটা আমাদের বাড়ির ছাদের ঘর থেকে পেয়েছিলাম। তারপর বাবা ওটা এখানে আসার পর নিয়েছিলেন। আমি তারপর ওটা বাড়ির পাশের দিকে জঙ্গলে কুড়িয়ে পাই। তারপর আবার বাবা নিয়ে নিল সেদিন। তারপর আমি আর দেখিনি ওটা। আমি ওটা ছাড়াও আরেকটা জিনিস খুঁজে পেয়েছি। অনেকের কপালে ভাঁজ। রিনি খাট থেকে নেমে নিজের ছোট্ট ব্যাগ থেকে একটা পুরনো ফটো অ্যালবাম বের করলো। সোনাই দরজার কাছ থেকে সরে এলো ওর কাছে। অনেক জিজ্ঞাসা করলো, এটাও কি ওই চিলেকোঠা থেকেই? হ্যাঁ তো। এক এক করে পাতা উল্টে ছবিগুলো দেখতে লাগলো ওরা।
মহিমবাবুর যুবা বয়সের ছবি, তার স্ত্রী, নীলাদ্রিবাবুর আর রাজেনবাবুর ছোটবেলার ছবি, সাথে কিছু ছবি বন্ধু বান্ধবের সাথেও আছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে অ্যালবামে কিছু কিছু জায়গা ফাঁকা। অনিক বলল, এখান থেকে কেউ কোনো ছবি বের করে নিয়েছে? সাথে সাথে রিনি বলে উঠল, সেক্রেটারি আঙ্কেল নিয়েছে। অনিক জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, শান্তনু বাবু? ওর কপালে ভাঁজ। ঠিক এমন সময় নীলাদ্রি বাবুর গলা, আপনাদের চা? আরে আপনি আবার আমাদের ডাকলেই পারতেন। অনিকের হাতে অ্যালবামটা দেখে বললেন, ওটা কি? অনিক বলল, আপনাদের পুরনো ফ্যামিলি অ্যালবাম। ও। অনিক চায়ে চুমুক দিয়ে আরেকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর এক ভদ্রমহিলার ছবিতে ইঙ্গিত করে বলল, ইনি আপনার মা? নীলাদ্রিবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা এটা আপনাকে বলেনি। বাবা চাননি পুরো ফ্যামিলিকে ইচ্ছা কেউ জানুক। কিন্তু এখন এই বাড়িতে দুটো খুন হলো। আমার মনে হয় আপনার সবকিছু জানা দরকার, যদি এর সাথে এর কোনো লিঙ্ক থেকে থাকে। খুনি তো ধরা পড়ে গেছে। সুরাজ খুনি নয় মিস্টার দত্ত। আপনি জানেন খুনি কে? না, বাট সুরাজ নয় এটুকু শিওর। ও মালিনী দেবীকে খুন করেনি, ও খুন করতে পারে না। অনিক বলল, বাই দ্য ওয়ে, ইনি কে? সে আবার ওই ভদ্রমহিলার ছবিতে অঙ্গুলি নির্দেশ করলো। আমার বাবার দুটো বিয়ে। বাবা এর আগে যাকে বিয়ে করেন তাদের একটা ছেলে ছিল, কিন্তু একদিন দার্জিলিং বেড়াতে গিয়ে বাবা ওদের হারায়। ওরা যে গাড়িতে ছিল সেটা অ্যাক্সিডেন্টে পাহাড় থেকে পড়ে যায়। ভাগ্যক্রমে বাবা বেঁচে যায়, কিন্তু ওনার প্রথম সন্তান মারা যায়। ওনার স্ত্রীর বডি পাওয়া গেছিল, তবে তা মৃত অবস্থায়। কিন্তু ওনার ছেলে আর ড্রাইভার সামনের সিটে বসে থাকায় ওরা সামনের কাঁচ ভেঙে নিচে পড়ে যায়। তাদের বডি আর খুঁজে পাওয়া যায়নি। এরপর বাবা আবার বিয়ে করেন, আর আমরা হচ্ছি দ্বিতীয় পক্ষের সন্তান। আর ওই ছবিটা বাবার প্রথম পক্ষের স্ত্রীর। অনেক চুপ। ও আস্তে আস্তে এক এক করে পাতাগুলো উল্টাচ্ছিল আর ওনার কথা শুনছিল। এমন সময় হঠাৎ একটা ছবিতে ওর চোখ আটকে গেল। গোল গোল চোখে চেয়ে রইল সেই দিকে। ওর ভ্রু কপালে উঠে গেছে, মুখে ফুটে একটাই কথা বেরোলো, হোলি শিট। সোনাই দেখলো অ্যালবামের যে পেজটা খোলা আছে সেখানে 4 জায়গায় 4টে ছবি। একটাতে মহিমবাবু আর তার কোলে ছোট্ট নীলাদ্রিবাবু। ওটা রাজেনবাবুও হতে পারেন। অন্যটাতে নীলাদ্রিবাবু আর ভাই রাজেনবাবুর ছেলেবেলার ছবি। আরেকটাতে একটা গ্রুপ ছবি। সোনাই বুঝলো যে গ্রুপ ছবিটাতেই কোনো রহস্য লুকিয়ে আছে। ও ছবিটা ভালো করে দেখলো। ঠিক এমন সময় অনিকের হুকুম, চল আমরা বেরোই এবার। বাইরে বেরিয়ে সোনাই বলল, কি রে, তুই কি কিছু বুঝে গেছিস কে খুনি? অনিক কোনো কথা বলল না। ও বাড়ির পেছন দিকটায় গেল, যে বাঁশঝাড়ে মালিনী দেবীর শরীরটা ঝুলছিল সেখানে গিয়েও দাঁড়ালো। বলল, খুনের শরীর কম করে 7-8 ফুট লম্বা তো হবে, নইলে এত উঁচুতে বডি আটকে দেওয়া সম্ভব না। গ্রেট খালি। সোনাই আপন মনে বলে ফেললো। সোনাই একবার ভাবলো যে গ্রুপ ছবিতে এমন কেউ কি ছিল যার উচ্চতা 7 ফুট বা তার কাছাকাছি হতে পারে। না, সেরম তো কাউকে মনে হলো না। অনেক এবার বাড়ির পেছন দিকে দিয়ে এগিয়ে গেল। সোনাই বলল, এদিকে কোথায় যাচ্ছি আমরা? অনেক বলল, খুনি যদি এই পথ দিয়ে আসে তাহলেও। কিছুক্ষণ কি একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা সোনাই, ঘটনাটা কেমন ঘটেছিল সেদিন একটু ভাব। তারপর নিজেই বলল, খুনি আগে থেকেই মালিনী দেবীর সাথে দেখা করার প্ল্যান করে রেখেছিলেন। মালিনী দেবীকে ফোনে কোনো টেক্সট করে রেখেছিলেন সম্ভবত। সেই মেসেজে এমন কিছু লেখা ছিল যার জন্য মালিনী দেবী এখানে আসেন আর সুযোগ বুঝে তাকে খুন করা হয়। কিন্তু আমার নিজেরই এই ব্যাখ্যাটা বেকার লাগছে। উনি কেন এলেন ওই রাতে ওই সময় এইখানে? এই একটা প্রশ্নে এই পুরো গল্পের উত্তর লুকিয়ে আছে। ওরা এখন হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে এসেছে। সোনাই বলল, তাহলে তুই ওই গ্রুপ ফটোতে কি এমন দেখলি যে অতটা চমকে উঠলি তখন? ওটা আলাদা ব্যাপার। সোনাই বলল, আচ্ছা আমরা কিন্তু সে ফটোগ্রাফারের কথা ভুলে যাচ্ছি, তাকে বাদ দিলেও কিন্তু চলবে না। মনে আছে। খুনটা কিন্তু বাড়ির লোকই করেছে। নীলাদ্রি বাবুকেও সন্দেহের তালিকা থেকেও বাদ দেওয়া যায় না। অনেক বলল, গ্যারাজে একটা মই আছে, বাইরে থেকে লোক এসে সে মই বেয়ে উপরে উঠে খুন করে আসতেই পারে। আমাকে নীলাদ্রি বাবু আজ বলেছেন যে ওদের ছাদের দরজা ভেজানো থাকে, কিন্তু ভেতর থেকে ছিটকানি লাগানো থাকে না। কালকেও ছিল না, তাই বাইরে থেকে এসে কেউ খুন করতেই পারে। আবার ওই মই বেয়ে নেমে মইটা যথাস্থানে রেখে চলেও যেতে পারে। ওরা একটা পুকুরের সামনে এসে দাঁড়ালো। সোনাই বলল, তুই ওই অ্যালবামে কি দেখলি রে, ওই রকম চমকে গেলি তখন? অনেকের চোখ তখন পুকুরের পাশে পড়ে থাকা একটা ভিজে ডায়েরির দিকে। ও গিয়ে ওটা তুলে নিল।
সোনাই বলল, এইটা তো সেই ডায়েরিটা। আমি জানতাম এই নীলাদ্রি বাবুই মেইন কালপ্রিট। এই ডায়েরিটা নষ্ট করে ও শিওর কোনো প্রমাণ লোপাটের ব্যবস্থা করছে। অনিক বলল, ওই ফটোগ্রাফার মশাই অনেকক্ষণ ধরে আমাদের পিছু নিচ্ছে। সোনাই পেছন দিকে ঘুরে এদিক ওদিক তাকিয়ে বলল, কোথায়? অনিক ওকে এক ঝটকায় টেনে নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, আরে ভেবলি, ওরম ঘুরে ঘুরে দেখিস না, বুঝে ফেলবে। অনিক আর সোনাই এখন ট্রেনে। অনিকের হাতে ওই ডায়েরিটা। ডায়েরির লেখা কিছু ঠিকমতো বোঝা যাচ্ছে না। জলে ভিজে ডায়েরির অবস্থা খুব খারাপ। সেখানে দুটো ছবি ছিল, একটা খামের মতো জিনিস ডায়েরির সাথে চিপকানো, আর সেখানে ছিল ছবি দুটো। একটা এক ভদ্র মহিলার আর নীলাদ্রি বাবুর, আর অন্যটা ওনাদের মেয়ে রিনির। ইনি যে নীলাদ্রি বাবুর স্ত্রী তাতে কোনো সন্দেহ নেই। ডায়েরিতে নামও লেখা আছে, খুব ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে নামটা প্রিয়াঙ্কা। শুধু নাম, কোনো টাইটেল নেই সাথে। রিনির ছবিটা সম্ভবত কিছুদিন আগেই তোলা। সোনাই আবার বলল, তুই কি দেখলি ওই গ্রুপ পিকটাতে, প্লিজ বল। অনিক বলল, ওর থেকেও সন্দেহের জিনিস এই ছবিটা। অনিকের হাতে রিনির ছবি। সোনাই বলল, কেন, কি আছে এতে? কোন ক্যামেরাতে ছবি তুললে আজকাল এরম পুরনো ছবি ওঠে? নাকি আজকাল এই সব ক্যামেরাতেও ফিল্টার করার ব্যবস্থা থাকে? কি বলছিস কিছু বুঝছি না। মানে, আমার খুব ভুল না হলে এই ছবি 90s-এর কোনো ক্যামেরাতে তোলা। সোনাই হেসে উঠল, বলল, ওরে বাবা, তো কি হলো, কারোর বাড়িতে পুরনো ক্যামেরা থাকতে পারে না নাকি? কিন্তু এরম কেন হবে? পুরনো ক্যামেরায় কেউ কেন ছবি তুলবে? এখন তো ছবি তোলার হলে লোকে ফোনেই তোলে ছবি। তাছাড়া এই ছবি স্টুডিওতেও তোলা, ব্যাকগ্রাউন্ড দেখে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কেউ কেন স্টুডিওতে গিয়ে পুরনো দিনের ক্যামেরা দিয়ে ফটো তুলবে? তুই এসব বাদ দে, আমায় এটা বল যে তুই গ্রুপ পিকে কি দেখলি? সোনাই অধৈর্য হয়ে উঠল। কোন গ্রুপের কথা বলছিস ভাই? অনেক বিরক্ত হয়ে তাকালো সোনাইয়ের দিকে। আরে ওই অ্যালবামে। অনেক কিছুক্ষণ ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। সোনাই ওর চোখের সামনে দুবার হাত নাড়িয়ে বলল, ও হ্যালো, কি হলো বল। অনেক হেসে উঠল। গ্রুপ পিক? ওরে পাগল, না রে, গ্রুপ পিক না। আমি তো মহিম বাবু আর ওনার ছেলের ছবি দেখেছিলাম। সোনাইয়ের মনে পড়ল মহিম বাবু আর তার কোলে ছোট্ট নীলাদ্রি বাবুর কথা। যদিও সেটা নীলাদ্রি বাবু না রাজেন বাবু, সেই নিয়েই সন্দেহ আছে। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। আপনাদের গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।